শুধুমাত্র ২টি কাগজ ঠিকঠাক থাকলেই যেকোনো সম্পত্তির মালিকানা আপনার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কিংবা সেই সুযোগই কেউ পাবে না। তো আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করি। তো ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে আজকেই প্রথম হয়ে থাকেন, তাহলে এই ধরনের আইন বিষয়ক নানান ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। কোনো সম্পত্তি ভোগ দখল করার ক্ষেত্রে আপনার কাছে লিগেল ডকুমেন্ট থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি কোনো লিগেল ডকুমেন্ট না থাকে, অর্থাৎ আইন দ্বারা প্রসিদ্ধ লিগেল ভাবে বৈধ যে সকল কাগজপত্র প্রয়োজন, সেগুলো যদি কোনো কিছু না থাকে, আপনি কিন্তু শারীরিক শক্তি, পেশি শক্তি কিংবা রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সেই সম্পত্তিটি দিনের পর দিন বহু বছর ব্যবহার করতে পারবেন না কিংবা ভোগ দখলে রাখতে পারবেন না। এটিকে আপনার যে কোনো সময় তার যে বৈধ মালিক তার কাছে ফেরত দিতে হবে কিংবা তাকে ছেড়ে দিতে হবে। তো এই ধরনের পরিস্থিতি এড়াতে আপনার কাছে যদি ২টা ডকুমেন্ট ঠিকঠাক ভাবে থাকে, তাহলে আপনার সেই সকল ডকুমেন্টের বলে আপনি যে কোনো সম্পত্তি নিষ্কণ্টক ভাবে ভোগ দখল করতে পারবেন আপনার আজীবন মেয়াদ পর্যন্ত, এবং ওই সম্পত্তি আপনার পূর্বপুরুষের ভবিষ্যতের জন্য রেখে যেতে পারবেন। তো প্রথমেই যদি আমরা ধরি, এই সকল ডকুমেন্টের মধ্যে দলিল হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আপনারা যদি বলেন যে নতুন ভূমি অপরাধ এবং প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী আপনার দলিল তো যে কোনো ডকুমেন্টকেই বোঝায়, আসলে যে কোনো ডকুমেন্টকেই বোঝায়, কিন্তু এক্ষেত্রে যে দলিলের কথা বলছি সেটি হচ্ছে জমি কিংবা কোনো সম্পত্তি হস্তান্তর করার সময় এই যে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে চুক্তিটি হয়, এই হস্তান্তরটি হয়, অর্থাৎ কেউ টাকা দিচ্ছে কিংবা কেউ অন্য কোনো সম্পদ দিচ্ছে, এই যে লেনদেন, এই লেনদেনটাকে একটি বৈধতা দেওয়ার জন্য একটি স্ট্যাম্প পেপারে সেই লেনদেন বিষয়ক তথ্য কিন্তু লিপিবদ্ধ করা হয়, এবং এই লিপিবদ্ধ করার পরে সেই ডকুমেন্টটি, অর্থাৎ সেই আপনার স্ট্যাম্প পেপারটি দলিল আকারে সাব রেজিস্ট্রি অফিসে জমা দেওয়া হয়, এবং পরবর্তীতে সেখানে রেজিস্ট্রেশন করে সেই রেজিস্ট্রেশনের এক কপি সাব রেজিস্ট্রি অফিসের বালাম বইয়ে উল্লেখ করা থাকে, এবং আরেকটি কপি এই যে বিক্রেতা ক্রেতাকে অর্পণ করেন। এখন এই দলিলটিকেই কিন্তু বোঝানো হচ্ছে। এখন এই দলিলটি যদি কোনো ক্রেতার কিংবা কোনো সম্পত্তি যে ভোগ দখল করছে তার কাছে থাকে, তাহলে সেই ক্রেতা নিশ্চিন্তে কিংবা সেই জমির ভোগদাতা নিশ্চিন্তে আপনার সেই সম্পত্তিটি কিন্তু ভোগ দখল করে যেতে পারবেন। তবে শর্ত থাকে যে সেই দলিলটি অবশ্যই আবার অরিজিনাল যে ক্রেতা সম্পত্তির তার থেকে করে নিতে হবে। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি আপনার জবরদখল করে কোন সম্পত্তি তার দখলে রাখে এবং তারপরে যদি সেই সম্পত্তিটি তিনি পরবর্তী আরেকজনের কাছে বিক্রি করে দেন এবং সেই ব্যক্তির কাছে যদি দলিল তৈরি করে দেন, তাহলে এই অবৈধ ক্রেতার থেকে যদি কোনো গ্রহীতা আপনার দলিল করে, সেই দলিলের বলে কিন্তু সেই সম্পত্তি ভোগ দখল করতে পারবে না। এই জন্য প্রথমেই বলেছিলাম, ২টি ডকুমেন্ট যদি কোনো ভোগদাতার কাছে ঠিকঠাক মতো থাকে, তাহলে সেই সম্পত্তির আজীবনের মালিক তিনি। এক্ষেত্রে কিছু কনফ্লিক্ট রয়েছে। এখন ধরুন যে ব্যক্তি সম্পত্তি ভোগ দখল করছে দলিল বলে, তিনি যার কাছ থেকে ক্রয় করেছেন সেই ব্যক্তিও জানতেন না যে এই সকল সম্পত্তিতে একটি ঝামেলা বিদ্যমান রয়েছে, এবং ঝামেলাগুলো এইরকম হয় যে তিনি আবার যার কাছ থেকে ক্রয় করেছিলেন কিংবা যার কাছ থেকে সম্পত্তিটি কোনো একটি সূত্রে পেয়েছিলেন, সেই ব্যক্তি আসলে সম্পত্তিতে ঝামেলা করে রেখেছিল। হয়তো তিনি জবরদখল করে সম্পত্তি ভোগ দখল করছিলেন, কিংবা তিনি হয়তো একটা সময় দেখা যাচ্ছে যে আপনার একটি দাদন প্রথা ছিল, কিংবা সম্পত্তির অনুকূলে টাকার ধার দেওয়ার প্রথা ছিল। এখন যারা এই সম্পত্তিগুলো দাদন রেখে কিংবা টাকা ধার নিয়ে এই সম্পত্তিগুলো বন্ধক রেখেছিলেন কিংবা কোনোভাবে দলিল তাদের কাছে বন্ধক রেখেছিলেন, পরবর্তীতে আর তারা সম্পত্তির অনুকূলে যে অর্থটি নিয়েছিলেন সেটি আর কোনোভাবে ফেরত দিতে পারেন নাই। যার কারণে পরবর্তীতে যে ব্যক্তি দলিল রেখেছিলেন, যে ব্যক্তি দাদন অর্থ দিয়েছিলেন, সেই ব্যক্তি ওই সম্পত্তিটি কিন্তু তার যে শর্ত, সেই শর্ত অনুযায়ী তিনি সম্পত্তিটি ভোগ দখল করছিলেন। কিন্তু যে ব্যক্তির সম্পত্তি অরিজিনাল মালিক, তার কাছ থেকে কোনোভাবে হস্তান্তরযোগ্য দলিল তৈরি করে নেন নাই, শুধুমাত্র একটি চুক্তিপত্র ওই টাকা দেওয়ার সময় করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে তিনি সম্পত্তিটি কিন্তু ভোগ দখল করে আসছিলেন। এখন এটি তো কখনোই একটি সম্পত্তি হস্তান্তরের কিংবা লিগ্যাল ওয়েতে ভোগ দখল করার কোনো সিস্টেম নাই। তাই সেই সম্পত্তিটি তিনি যদি পরবর্তীতে ভোগ দখল সূত্রে দলিল তৈরি করে নেন এবং পরবর্তীতে সেটি আবার ভোগ দখল সূত্রে অন্য একজন ব্যক্তির কাছে বিক্রি করে দেন,
সেই সম্পত্তিটি তো আর আপনার লিগেল হস্তান্তর হইল না। এবং পরবর্তীতে আপনি যদি সেই সম্পত্তিটি ভোগ দখল করেন, তাহলে এই সম্পত্তিটি তো আপনারও ভোগ দখল আপনার আইনত বৈধ হচ্ছে না। এখন এটি হচ্ছে মূল বিষয়। আর এই বিষয়টি যদি আপনি স্পষ্টভাবে বুঝতে পারেন, তাহলে আপনি নিজেই আসলে এই সম্পত্তির যে দলিল, এই দলিলগুলোকে কিন্তু বাদ দিয়ে ফেলবেন এবং মনের মনে কিন্তু এটি নিশ্চিতভাবে বলবেন যে আসলে এই দলিলের কোনো ভ্যালিডিটি নাই। তো আবার আরো কিছু সিস্টেম রয়েছে, যেমন ধরুন যে অন্য কোনো ওয়ারিশের সম্পত্তি যদি কেউ জোর করে জবরদখল করে রাখে, সেই সম্পত্তিটি যদি পরবর্তীতে ভোগ দখল করার সূত্রে বিক্রি করে দেন, তাহলে সেই দলিলেরও কিন্তু ভ্যালু নাই। তারপরে ধরুন যে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় অনেকে সম্পত্তি অন্য একজন ব্যক্তিকে অর্পিত রেখে তার কাছে সম্পত্তিগুলো দেখভাল করার দায়িত্ব রেখে আপনার ভারতে কিংবা পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছিলেন। এখন দেশ স্বাধীন হওয়ার পরে পরবর্তীতে তারা কিন্তু এসব সম্পত্তিগুলো আর ফেরত পান নাই, কিংবা অনেকে কিন্তু ফেরত আসেন নাই। তাহলে এই ক্ষেত্রে যে এসে খতিয়ানটি রয়েছে, এই এসে খতিয়ানের বলে কিন্তু তারা মালিক, এবং পরবর্তীতে যে বিএস খতিয়ান, বিআরএস খতিয়ান হয়েছে, এই সকল খতিয়ানে কিন্তু ওই যে তাদের নাম কেটে পরবর্তীতে যাদের নাম রয়েছে, ওই আগের খতিয়ানে যাদের নাম রয়েছিল তারা কিন্তু সম্পত্তি যেহেতু হস্তান্তর করেন নাই, কোনো দলিল তৈরি করে দেন নাই, সেক্ষেত্রে পরবর্তীতে যারা দখল সূত্রে রেকর্ডিয়ন মালিক হয়েছিলেন, এই সকল ব্যক্তি যদি এখন এসে সম্পত্তিগুলো অন্য জনের কাছে বিক্রি করে, কিংবা ওই সকল সম্পত্তি যদি 3 হাত বদল হয়ে আপনার কাছে আসে, তাহলে সরকার বলছে এই ধরনের কোনো সম্পত্তি কিন্তু এখন আর মালিকানা টিকবে না। অরিজিনাল মালিক তাদের কাছে হয়তো ফেরত দেওয়া হবে, কিংবা তাদের যদি ওয়ারিশ থেকে থাকে তাদের কাছে ফেরত দেওয়া হবে, কিংবা যদি না পাওয়া যায় তাহলে সরকার এগুলো খাস খতিয়ান তালিকাভুক্ত করে দিবেন। এখন এই ক্ষেত্রেও আপনার কিন্তু এই যে দলিল, সেটির কিন্তু কোনো ভ্যালু নাই। তাই এই বিষয়গুলোকে এড়িয়ে আপনার যে সম্পত্তির নিষ্কণ্ঠক মালিক, সকল রেকর্ডীয় খতিয়ানের চেইন ঠিক আছে, আপনার মালিকানা হস্তান্তরযোগ্য লিগেল ডকুমেন্ট কিংবা দলিল রয়েছে, তাদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন এবং পরবর্তীতে যদি আপনি সেই দলিল বলে ভোগ দখল করেন, তাহলে এই দলিল বলে আপনি সম্পত্তি আজীবন ভোগ দখল করতে পারবেন। এবং অনেক গ্রাউন্ড রয়েছে যে গ্রাউন্ডগুলো এই ছোট ভিডিওতে আলোচনা করা সম্ভব না। এই গ্রাউন্ডের মধ্যে পড়লেও কিন্তু আপনাদের দলিল বাতিল হয়ে যাবে, এই দলিল কোনোভাবেই টিকাইতে পারবেন না। এরপরে যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টটি আসে সেটি হচ্ছে রেকর্ডীয় খতিয়ান, এবং এই রেকর্ডীয় খতিয়ানও কিন্তু আপনার ওই দলিলের মতোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা দলিল হচ্ছে স্থানীয়ভাবে সাব রেজিস্ট্রি অফিস কিংবা স্থানীয় ভূমি অফিসগুলোর মধ্যে সীমাবদ্ধ আপনার সম্পত্তির মালিকানা নির্দিষ্ট করে পরিচয় করিয়ে দেয়, কিন্তু সরকার কোন সম্পত্তির মালিককে, কিভাবে সেটি রয়েছে এবং কোন প্রক্রিয়া ভোগ দখল হচ্ছে, ঠিকঠাক মতো খাজনা আদায় হচ্ছে কিনা, কিংবা কতটুকু ঠিক খাজনা আদায় করা সম্ভব ওই সম্পত্তিতে, এই সব বিষয় হিসাব নিকাশ করে সাধারণত রেকর্ডীয় খতিয়ানের মাধ্যমে। এবং এই রেকর্ডীয় খতিয়ানই একমাত্র সরকারের কাছে ডকুমেন্ট থাকে, যেটির মাধ্যমে সরকার জানতে পারে যে কোনো সম্পত্তি কে কিভাবে ভোগ দখল করছে। এখন ধরুন আপনার কাছে দলিল রয়েছে, কিন্তু পরবর্তীতে আপনি রেকর্ডীয় খতিয়ান কোনোভাবে সংশোধন করেন নাই, এবং পরবর্তীতে যদি ওই যাদের কাছ থেকে আপনি সম্পত্তির দলিল তৈরি করে নিয়েছেন, তারা তাদের ওয়ারিশরা এসে দাবি করে যে এই সম্পত্তির দলিল দিয়ে তিনি ভোগ দখল করছেন, এই দলিলটি ভুয়া। কেননা যদি এই দলিল সঠিক হইতো, তিনি তো পরবর্তীতে এই দলিলের বলে রেকর্ড সংশোধন করতে পারতেন, কিন্তু করেন নাই যেহেতু, সেহেতু এই দলিল ভুয়া। এখানে এই প্রশ্ন যদি অ্যারাইজ করে এবং ওরা যদি আদালতে মামলা দায়ের করে, তাহলে কিন্তু আপনার সম্পত্তি ভোগ দখল করতে একটি বিড়ম্বনা তৈরি হতে পারে। তারপরে ধরুন যে আপনি একটি রেকর্ডীয় খতিয়ানের ভিত্তিতে কোনো সম্পত্তি যদি ক্রয় করে থাকেন, ধরুন ওয়ারিশান সূত্রে পরবর্তীতে তারা নামজারি করে রেকর্ডীয় খতিয়ানে অন্তর্ভুক্ত করেছেন। এখন ওই সম্পত্তিটি তার বাবা একটি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে লিজ নিয়েছিলেন, যেটি সরকারি খাস সম্পত্তি। এখন পরবর্তীতে তারা ওয়ারিশান সূত্রে সম্পত্তিটি পেয়েছিলেন, তারা জানতেন না যে এটি একটি সরকারি খাস জমি। এখন এই সম্পত্তিটি যদি আপনার কাছে বিক্রি করে দেয় সেই রেকর্ডীয় খতিয়ানের ভিত্তিতে, এখন আপনিও যদি পরবর্তীতে দলিল দিয়ে ওই সম্পত্তিটি রেকর্ডীয় খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেন, এখন কোনোভাবে কি উপায় আছে আপনার বোঝা যে ওই সম্পত্তিটি আসলে একটি খাস সম্পত্তি? এখন এই ধরনের যদি কোনো রেকর্ডীয় খতিয়ান আপনার কাছে থাকে, তাহলে ওই রেকর্ডীয় খতিয়ানের বলে কিন্তু আপনারা সম্পত্তি ভোগ দখল করতে পারবেন না। তাই স্পষ্টভাবে কিন্তু বলাই যায় যে এই রেকর্ডীয় খতিয়ানের যদি কোনো সমস্যা থাকে, তাহলেও কিন্তু আপনি এই সম্পত্তিগুলো নির্বিঘ্নে কোনোভাবেই ভোগ দখল করতে পারবেন না। আর যদি আপনার কাছে এই দলিল এবং রেকর্ড, এই দুটোর যদি চেইন ঠিক থাকে এবং সেই সিএস
এসএ, আরএস, বিএস যে খতিয়ানগুলো রয়েছে এই খতিয়ান চেইন ঠিক থাকে এবং তারপরে যদি আপনি একটি নির্দিষ্ট মালিকের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেন তাহলেও আপনারা কিন্তু সম্পত্তিগুলো নির্বিঘ্নে ভোগ দখল করতে পারবেন। এই আলোচ্য বিষয়গুলো ছাড়াও আরো অনেক কারণ রয়েছে, স্পেসিফিক ভাবে সেগুলো এই স্বল্প সময়ের মধ্যে আসলে আলোচনা করা কোনোভাবেই সম্ভব না। আর এই যে বিষয়গুলো আলোচনা করলাম এই বিষয়গুলো শুধুমাত্র আপনাদেরকে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য যে যারা এখন পর্যন্ত গায়ের জোরে কিংবা পেশি শক্তি দেখিয়ে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন এবং আপনার কাছে কোনো লিগেল ডকুমেন্ট নেই, কিংবা আপনি যদি নাও জেনে থাকেন যে আপনি যে সম্পত্তিগুলো ভোগ দখল করছেন নিশ্চিন্তে এবং আপনার দলিল রয়েছে, তারপর আপনার রেকর্ডে খতিয়ানে নাম রয়েছে, আপনাদের সম্পত্তি আপনারা দীর্ঘদিন ধরে ভোগ দখল করতে পারবেন কিনা তার গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। যে কোনো সময় সেই সম্পত্তির অরিজিনাল মালিকেরা এসে আপনাকে সেই সম্পত্তি ভোগ দখল করতে কিন্তু বাধা প্রদান করতে পারে। তাছাড়া এই সকল বিষয় নিয়ে আপনাদের একটু ঘেটে ঘুটে দেখা দরকার আসলে আপনি একটি নিষ্কণ্টক জমি ব্যবহার করছেন কিনা। তাই এই বিষয়গুলো নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে একজন ভালো আইনজীবীর পরামর্শ নিতে পারেন। তাছাড়া যদি আরো বিস্তারিতভাবে কোনো কিছু জানার থাকে বা বোঝার থাকে তাহলে আমাদের সঙ্গে পরামর্শ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।